নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সানি শোরোর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজ ফলহারিণী অমাবস্যার ভিডিওটা নিয়ে এলাম। হ্যাঁ বন্ধুরা, একটু দেরি হলো। আসলে কি বলুন তো, সংসারেরও তো কাজ থাকে, তাই সব মিটিয়ে এডিট করে আর উঠতে পারিনি, তাই একটু দেরি হয়ে গেল আপনাদের মাঝখানে ভিডিওটা তুলে ধরতে। চলুন তাহলে তাড়াহুড়ো করেই ভিডিওটা শুরু করা যাক। সকাল সকাল লেগে পড়লাম মায়ের কাজে। প্রতিবারের মতনই আজ মাকে কাপড় ছাড়ানো হবে। ফলহারিণী অমাবস্যা একটা বিশেষ তিথি, কম বেশি সকলেরই জানা আছে তার মাহাত্ম্য, যদিও বা আমিও গল্পটা করব আপনাদেরকে। এ বাবা, দেখেছেন তো, একদমই জিজ্ঞেস করতে ভুলে গেলাম, আপনারা কেমন আছেন? আপনারা কিন্তু অবশ্যই আমাকে বলবেন কেমন আছেন, কারণ সব সময় আপনাদের মাঝখানে আসতে পারি না, তাই সব সময় খবর নিয়ে উঠতে পারি না। একটু গ্যাপ হয়েই ভিডিও এখন আসছে। কিছুদিনের ব্যবধানে মানুষের অনেক পরিবর্তন ঘটে, তাই অবশ্যই আমাকে জানাবেন যে আপনারা কেমন আছেন। আপনাদের ভালো থাকাটা আমার জীবনে কিংবা আমার কাছে অত্যন্ত প্রয়োজন। বড় মাকে যেই শাড়িটা আজকে পরাচ্ছি, সেই শাড়িটা বড় মা নমস্কারিতে পেয়েছিল তার ছেলের বিয়েতে। আসলে আর পরানো হয়নি এই শাড়িটা, তাই ভাবলাম আজকের দিনটা রয়েছে বড় মাকে সুন্দর করে সাজানোর জন্য, তাই এই শাড়িটাই বেছে নিলাম। আর আজকের দিনে বড় মাকে হলুদ শাড়িই পরাই। যদিও বা এর আগে বড় মা হলুদ শাড়িই পরেছিল, তবুও হলুদ শাড়ি যেহেতু আজকের দিনে পরে, তাই এই শাড়িটাই একমাত্র ছিল বড় মার জন্য। আরও অন্যান্য শাড়ি ছিল, সেগুলো অন্যান্য কালার। হলুদ শাড়ি কেবল একটাই ছিল, তাই এই শাড়িটাই বেছে নিয়েছি বড় মার জন্য। প্রথমেই কিন্তু বলে রাখি, ভিডিওটা কিন্তু অনেকটাই বড় হবে, তাই সমস্ত কাজকর্ম একটুখানি সাইডে রেখে ধৈর্য ধরে একটু বসবেন। বেশিক্ষণ না, মোটে 20 মিনিট আপনারা বসুন, স্কিপ না করে দেখুন, সমস্ত গল্প শুনুন। আর আমার মুখে গল্প শুনতে কেমন লাগে সেটাও কমেন্ট করে জানাবেন। তাহলে চলুন আমি ফলহারিণী অমাবস্যার গল্পটা কিংবা মাহাত্ম্যটা শুরু করি। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথি আজ, যা কিনা ফলহারিণী অমাবস্যা নামে পরিচিত এই তিথি। তবে অমাবস্যা কিন্তু শুরু হয়ে গেছে রাত থেকে। আমি কিন্তু সকালবেলায় পুজোয় বসেছি, তবে অমাবস্যা শুরু হয়ে গেছে কিন্তু রাত থেকেই। রাত্রিবেলা পালন হয় অমাবস্যা নিশি, তবে আমি কিন্তু সকাল থেকে লেগে পড়েছি। আজ অমাবস্যা পালন করা হবে উদয় তিথি অনুযায়ী। বলা হয়ে থাকে এই তিথিতে যদি মা কালীর পূজা অর্চনা করা যায়, তাহলে মা অত্যন্ত সন্তুষ্ট হন আর সকলের খারাপ কর্মফল হরণ করে প্রদান করেন অভীষ্ট ফল ও মোক্ষ। শ্রী শ্রী রামকৃষ্ণ দেব 1280 শতাব্দীর 13ই জ্যৈষ্ঠ ফলহারিণী কালী পূজার দিন মা শারদাকে ষোড়শী জ্ঞানে পুজো করেন। আধ্যাত্মিক ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনা। শ্রীরামকৃষ্ণ এই দিন ষোড়শ প্রচারে পুজো করে ভোগ নিবেদন করেন মা শারদাকে। 1897 সালে রামকৃষ্ণদেবের পরম ভক্ত বিবেকানন্দ প্রতিষ্ঠা করেন রামকৃষ্ণ মিশন। মিশন প্রতিষ্ঠা করার পর বিবেকানন্দ মা শারদাকে সংঘ জননী বলে ঘোষণা করেন। বেলুর মাঠে 1901 সাল থেকে বিবেকানন্দ দুর্গাপুজো করেন। মা শারদার নামে করা হয় পূজার সংকল্প। ফলহারিণী অমাবস্যার দিন ষোড়শী পূজার আয়োজন করা হয় রামকৃষ্ণ মঠে ও মিশনের প্রত্যেকটি শাখায়। এই দিনটাতে শ্রীরামকৃষ্ণ মা শারদাকে অপূর্ণ করেন সমস্ত সাধনার ফল দিয়ে। বর্তমান সমাজে নারীর প্রতি পুরুষের বিশেষ সম্মানের প্রতীক হিসেবেও এই ঘটনা বহুল প্রচলিত। যাদের বাড়িতে আজকের দিনে মায়ের পূজা অর্চনা করেন, এই দিনটাতে অর্থাৎ ফলহারিণী অমাবস্যার দিনকে মাকে লেবুর মালা কিংবা ফলের মালা দেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। বেশিরভাগ ক্ষেত্রে মাকে পাতি লেবুর মালা পরানো হয় আজকের দিনে। আমরাও কিন্তু তার অন্যথা করিনি, আমিও মালা গাচ্ছি, সে আপনারা দেখেই নিলেন। তবে একটা দুঃখই মনের মধ্যে রয়েছে, আজকের দিনে মাকে আমি পঞ্চব্যঞ্জন রেঁধে খাওয়াই, কিন্তু এবছরের পরিস্থিতি এমন জায়গায় এসে দাঁড়িয়েছে মাকে ভোগ করে খাওয়াতে পারলাম না। মনের ভিতরে এই কষ্টটা অস্থির করছে আমায়। তবে মা সবই জানে, ইচ্ছা থাকলেও উপায় নেই। এখন আমি বন্দী হয়েছি অন্য এক জগতে। ইচ্ছা থাকলে হয়তো উপায় খুঁজে পাবো না মাকে রেঁধে বেড়ে খাওয়ানোর জন্য, তাই সব রকম ফল দিয়েই মায়ের মন জয় করার চেষ্টা করলাম। জানি না মা কতটা খুশি হলো কিংবা কতটা মন জয় করতে পারলাম, তবে মায়ের কাছে এটা সামান্য ক্ষুদ্রতম জিনিস, তবে আমার কাছে অনেকটা ভালোবাসার জিনিস এই ফলগুলোই। কারণ মাকে রেঁধে বেড়ে খাওয়ানোর
পরম শান্তি বা পরম আনন্দ আমি হয়তো আর কিছুতেই পাই না, কিন্তু আজ সেটা আমি করতে পারলাম না। তাই চেষ্টা করলাম সব রকম ফল দিয়ে মায়ের আজকে পূজা অর্চনা করব। আর বিশেষভাবে আজকে ফলহারিণী অমাবস্যার তিথিতে মাকে সব রকম ফলের ভোগ করে দেওয়া হতো। সব ভোগেই থাকতো ফলের ছোঁয়া, অর্থাৎ ফলহারিণী অমাবস্যার মাহাত্ম্যটা হতো ফল দিয়েই, কিন্তু আজকে সেটা পারলাম না। তাই সম্পূর্ণটাই পুজো হলো ফলের ওপর দিয়ে। বন্ধুরা, আজকে যেহেতু মাকে ভোগের বদলে ফলের মধ্যে দিয়েই পুজো দেওয়া হলো, তাই আজকে ফলের মধ্যে ছিল আম, লিচু, শসা, আখ, আপেল, কলা, আর ছিল তরমুজ, পেঁপে, তালের শাঁস, লেবু। এই ছিল আজকে মায়ের ভোগের জন্য। মিষ্টান্ন তো ছিলই, তবে ফলের মধ্যে এইগুলো ছিল। আর বেশি কিছু পারলাম না, যতটুকু ক্ষমতার মধ্যে কোলালো অবশ্যই সেগুলো করলাম। প্রত্যেকবারের মতো আমিও কিন্তু মায়ের চরণে গোটা ফল দিতে ভুলি না, কারণ ফলহারিণী অমাবস্যাতে মাকে ফল দিতেই হয়, মানে গোটা ফল। তবে বিশ্বাস করুন বন্ধুরা, আমার গোটা ফল দেওয়ার উদ্দেশ্য কিন্তু কোনো মনস্কামনা নয়, কারণ মায়ের কাছে আমার জন্য কোনো মনস্কামনাই নেই। যেটুকু আছে শুধু মাই আছে, আর কিছু না। শুধু মাকে এইটুকুই বলি, সকল সন্তানকে দুধে ভাতে রেখো, কাউকে অন্ন অভাবে রেখো না, এটুকুই আমার মনস্কামনা থাকে। তাই মায়ের কাছে আমি কিছুই জানাই না, শুধু ফলটুকুই দিই, কারণ মা তো রয়েছে সাথেই, মা সবই জানে। আর নতুন করে কি বা জানানোর আছে মাকে। বন্ধুরা, আমি যখন আগের ভিডিওটাতে মা চণ্ডীর গল্পটা শেয়ার করেছিলাম আপনাদের মাঝখানে, তখন বহু কমেন্ট এসছে যে গোপালের গল্পটা একটু শেয়ার করবেন। আর গোপালের গল্প বলতে আমার কাছে তেমন কোনো গল্প নেই, তবে একটা সত্য ঘটনা রয়েছে। সেটা হলো নাড়ু আর গদাই আমার কেউই নিজের কিনে নিয়ে আসা নয়, আমি দুজনকেই পেয়েছি। অর্থাৎ যিনি নাড়ু মানে ছোট জন, সে ছিল আমার বন্ধুর বাড়িতে 7-8 বছর আগের কথা। তার বাড়িতে আমি একদিন যাই, সে কিনে নিয়ে আসে তাকে দক্ষিণেশ্বর থেকে। কিনে নিয়ে এসে তাকে রেখে দেয় ঘরের এক কোণে। আর কাজের প্রেশারের জন্য গোপুসোনাকে ঠিকঠাক করে যত্ন আত্তি করতে পারছিল না। আমি সেই মুহূর্তে গিয়ে পৌঁছাই সেই বন্ধুর বাড়ি। সারাদিন থাকার পরও আমার চোখে পড়েনি গোপালকে, অর্থাৎ নাড়ুকে। তারপরে যখন আমি সন্ধ্যার পর বাড়ি ফেরার জন্য প্রস্তুতি নিই, তখন আমার চোখ পড়ে তার ঘরের দেওয়ালের একটা কোণে গোপুসোনা বসে আছে। যখন আমি তাকে বললাম, কি রে, এনাকে কবে নিয়ে এলি? তখন বলল যে অনেকদিন হলোই নিয়ে এসেছি। আমি তখন বললাম যে ঠিকঠাক করে সেবা যত্ন করছিস তো? তখন আমায় বলল যে একদমই পারি না,
কাজের জন্য বাইরে বাইরে থাকতে হয়, ভালো করে যত্ন আরতি করবো কিভাবে। তখন আমাকে সে বলল, তুই নিয়ে যাবি? আমি বললাম, কেন না, অবশ্যই নিয়ে যাব, তুই যদি আমাকে দিস তাকে অবশ্যই নিয়ে যাব। তখন তাকে আমি নিয়ে এলাম আমার বাড়িতে আমার সাথে। আর একটা আশ্চর্যজনক বিষয় হলো, সেই বন্ধুর সাথে আমার এখন কোনো সম্পর্কই নেই। সেই বন্ধু গোপাল দেওয়ার পর থেকে আমার সাথে আর কোনো রকম সম্পর্ক রাখিনি। তবে গোপাল আমার কাছে রয়ে গেল এতগুলো বছর ধরে। তবে আমি পরম খুশি, বন্ধু আমার কাছে না থাক, বন্ধুর দেওয়া একটা স্মৃতি আমার কাছে রয়ে গেল। তবে গোপালের নাম কিন্তু তখনও অবধি নামকরণ হয়নি। আমি বেশ কিছুদিন পরে গিয়ে আমি নাম দিলাম তাকে নাড়ু। আর একজন এসেছিল গদাই, সেও আমার আর এক বন্ধুর বাড়িতে ছিল। তাকে আমি প্রত্যেক জন্মাষ্টমীতে নিয়ে আসতাম। সে 1 বছরের জন্মাষ্টমীতে আসার পর আর ভালো লাগেনি তার বাড়ি ফেরত যেতে, সে থেকে গেল আমার বাড়িতে। কারণ তার বাড়ির লোক বলল হঠাৎ করেই যে তোর কাছেই রেখে দে সানি, কারণ তুই তো যত্নার্থী করিস, তাহলে তোর কাছেই রেখে দে। যদিও বা তাদের বাড়িতে আরো দেবদেবী ছিল, গোপালকে রাখার কোনো ত্রুটি ছিল না, তবুও তারা বলল তুই রেখে দে তোর কাছে, ভালো করে যত্নার্থী করিস। আমি তো বেজায় খুশি, কারণ আমার কাছে আগে থেকেই ছিল নাড়ু, তারপরে এলো গদাই, তারপরে নাড়ু গদাই একসাথেই থাকতে শুরু করলো আমার বাড়িতে। ব্যাস এরকম করেই শুরু হলো নাড়ু গদাইয়ের আমার বাড়িতে বাসস্থান। এটাই হলো নাড়ু আর গদাইয়ের গল্প। তো বন্ধুরা, আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন, যে আমার নাড়ু গদাই কেমন ভাবে এলো সবটাই তো বললাম। আপনাদের কেমন লাগলো গল্পটা শুনে? হতে পারে খুব ছোট্ট গল্প, তবে জার্নিটা আমার অনেক বছরের। আর হ্যাঁ, আমার বাড়ির জগন্নাথেরও কিন্তু একটা বিশেষ গল্প আছে, সেটাও কোনো একদিন কোনো ভিডিওর মাধ্যমে অবশ্যই শোনাবো আপনাদেরকে। আপনাদের কাছে এমন এমন গল্প শোনাতে আমার তো ভীষণ ভালো লাগে।
বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এতটুকুই। তো আপনাদের কেমন লাগলো আমার বাড়িতে ফলহারিণী অমাবস্যার পুজোটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি জানি আমার প্রচুর মেম্বার রয়েছে যারা স্কিপ না করে পুরো ভিডিওটা সম্পূর্ণ সময় নিয়ে দেখেন। তাদেরকে তো অনেক ভালোবাসা, আর আমাকে সেটা অবশ্যই জানিয়েও যায় যে দাদা সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করেই দেখলাম। খুব ভালো লাগে আপনাদের এই কমেন্টটা পেতে, সত্যি কথা ভীষণ ভালো লাগে। যাই হোক, আবার দেখা হবে পরের ভিডিওতে। আপনাদের সকলকেই অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক ধন্যবাদ। ভুল ত্রুটি করলে ক্ষমা করে দেবেন।